হেডেক হেডেকটা আসলে একটা ক্লাসে শেষ করা যাবে না, যদিও তবু আমি ট্রাই করব। আর এখন যেহেতু অনলাইন সিস্টেম, এটা তোমাদের জন্য সুবিধা। আমি যদি including the upper part of the neck, excluding the lower part of the face, that is the portion below the line drawn from the outer border of the eye to the tragus, maxilla and mandible. আরেকভাবে বলা যায় যে pain or discomfort between the orbit and occiput arising from the pain sensitive structures. আসলে হেডেক হচ্ছে পেইন বলতে পারো অথবা ডিসকমফোর্ট। হেডেক বলতে শুধু যে আমরা মাথাটা বুঝি তা না, এখানে একটা অ্যানাটমিক্যাল বাউন্ডারি দেওয়া হয়েছে যে আপার পার্ট অফ দি নেক and excluding the lower part of the face, that is maxilla mandible যদি পেইন হয় তাহলে এটাকে হেডেক বলা যাবে না, একটা ফেশিয়াল পেইন বলতে হবে। অথবা আরেকটা ল্যান্ডমার্ক দেওয়া আছে যে পেইন অথবা ডিসকমফোর্টটা হবে between the orbits and occiput arising from the pain sensitive structures. General discussion: headache is not a disease. It is the symptom of many underlying disease. যেমন হেডেক অনেক সিস্টেমিক ডিজিজের কমপ্লেইন বা সিমটম হেডেক হতে পারে, যেমন সাইকোলজিক্যাল ডিজিজ, অটোলজিক্যাল ডিজিজ, অপথেলমোলজিক্যাল, নিউরোলজিক্যাল, সিস্টেমিক ডিজিজ। এই সমস্ত ডিজিজে হেডেক একটা সিমটম হিসাবে আসতে পারে। In clinical practice, tension type headache encountered most frequently 69%, মানে tension type headache হচ্ছে 69%, and এটাই হলো সবচেয়ে বেশি। ওভারঅল 80% headache always benign, আর 20% potential underlying cause। আমরা হেডেক হলে মনে করি যে ব্রেন টিউমার হয়েছে অথবা সিরিয়াস কিছু হয়েছে, এইটা মনে করার কোনো কারণ নাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে স্ট্যাটিস্টিক্স হচ্ছে 80% হেডেক অলওয়েজ বেনাইন, 20% হচ্ছে ক্ষেত্রে আমরা আন্ডারলাইং সিরিয়াস আন্ডারলাইং কজ পাই। 60 to 70% sufferers of the headaches are female. Most of them are from low socioeconomic groups, especially in Bangladesh. এগুলো হচ্ছে জেনারেল ডিসকাশন। এরপরে অ্যানাটমি এন্ড ফিজিওলজি অফ দি হেডেক। আসলে দেখো যে হেডেক পেইন, আমাদের যে পেইন রিসিভার আছে নরমালি যে কোনো ইন রেসপন্স টু টিস্যু ইনজুরি হইলে আমরা ব্যথা পাই, এবং এই ব্যথাটা যে পাই থ্রু দ্য নসিসেপ্টরস। এটাই তো, যেমন এখানে বলা হচ্ছে পেইন ইউজুয়ালি অকার্স when peripheral and nociceptors are stimulated in response to tissue injury, visceral distension, other factors. In such situation, pain perception is a normal physiological response. So, তাহলে পেইন, আমরা পেইন যে পারসেপ্ট করতে পারি, পেইনটা যে আমরা ফিল করতে পারি, এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল রেসপন্স। when, কখন এটা? যখন মেডিয়েটেড বাই হেলদি নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম হেলদি থাকা অবস্থায় নর্মালি আমরা যে পেইন পারসেপশনটা করতে পারি সেটা হচ্ছে একটা নর্মাল ফিজিওলজিক্যাল রেসপন্স। পেইন ক্যান অলসো অরিজিনেট when the pain producing pathway of both peripheral central nervous systems are damaged or activated inappropriately. তাহলে যে পেইন পাথওয়ে যেটা আছে আমাদের, যখন ড্যামেজ হবে, ড্যামেজ হওয়ার কারণেও আমরা পেইন পেতে পারি। Headache may originate from either or both mechanism. হেলদি নার্ভাস সিস্টেমের মাধ্যমে একটা পেইন পারসেপশন একটা নরমাল, আবার যখন পেইন পাথওয়ে যেটা আছে এগুলো যখন ড্যামেজ হয়ে যাবে তখন যে পেইনটা পাই সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে
এবারে দেখো হোয়াট আর দ্য পেইন প্রডিউসিং স্ট্রাকচার, কেন ব্যথা হয় সেটা দেখতে হবে। আমরা দেখাবো ক্রেনিয়াল স্ট্রাকচার, আর একটা দেখাবো এক্সট্রা ক্রেনিয়াল পেইন সেন্সিটিভ স্ট্রাকচার। এগুলো দেখে নাও। ক্রেনিয়াল স্ট্রাকচার কি আছে, এগুলো থেকে পেইন প্রডিউস হয়। স্ক্যাল্প, নাম্বার 1, middle meningeal artery, dural sinuses, fox cerebri, proximal segment of the large pyle arteries. যেহেতু এটা রেকর্ড হচ্ছে আমরা একটু ফাস্ট আগাই, তাই না? তোমরা পরে দেখে নিও। Extracranial pain sensitive structures কি কি? Skull vessels and muscles, orbital contents, mucous membrane of the nasal paranasal spaces. You know the sinusitis, আমরা বলি সাইনোসাইটিস যাদের হয় তাহলে কি হয়, সেখানে হেডেক হয়। এক্সটার্নাল এন্ড মিডল ইয়ার এন্ড টিথ এন্ড গামস, তাহলে এগুলো হচ্ছে এক্সটার্নাল সেন্সিটিভ স্ট্রাকচারস। কি স্ট্রাকচারস ইনভলভ ইন দ্য প্রাইমারি হেডেক? তাহলে এই যে প্রাইমারি হেডেকের কি স্ট্রাকচার কি কি ইনভলভ হচ্ছে দেখো। এটা হলো কি স্ট্রাকচার? লার্জ ইন্ট্রাক্রেনিয়াল ভেসেলস এন্ড dura mater and the peripheral terminus of the trigeminal nerve, the caudal portion of the trigeminal nucleus. Trigeminal nucleus এর caudal portionটা এই পেইন প্রডিউসিং এর ক্ষেত্রে কাজ করে। রোস্ট্রাল পেইন প্রসেসিং রিজিয়ন, সেটা কি যে থ্যালামাসের যে ভেন্ট্রোপোস্টেরোমিডিয়াল থ্যালামাস আছে, এটা রোস্ট্রাল পেইন প্রসেসিং রিজিয়ন। আর পেইন মডিউলেটিং সিস্টেম, পেইন মডিউলেটরি সিস্টেম ব্রেনে কারা যারা পেইনকে মডিউলেট করে, সেটা হাইপোথ্যালামাস এন্ড ব্রেন স্টেম স্ট্রাকচারস। আচ্ছা, নন পেইন প্রডিউসিং স্ট্রাকচার কি? তো যেগুলোতে স্টিমুলেট করলে ব্যথা পাই না আমরা, সেটা হলো ভেন্ট্রিকুলার ইপেন্ডাইমা। ইউ নো দ্য ব্রেন, আমরা জানি যে ল্যাটারাল ভেন্ট্রিকুল, তারপরে কি থার্ড ভেন্ট্রিকুল, তারপরে কি আছে ফোর্থ ভেন্ট্রিকুল, তাই না? এদের লাইনিং এপিথেলিয়ামটা হচ্ছে ইপেন্ডাইমাল সেলস। দ্য ভেন্ট্রিকুলার সিস্টেম অফ ব্রেইনে যে ইপেন্ডাইমা আছে, এখানে যদি স্টিমুলেট করা হয় তাহলে পেইন হবে না। করয়েড প্লেক্সাস, এটা কোথায় থাকে? এটাও ভেন্ট্রিকুলার সিস্টেম অফ দি ব্রেইনে থাকে। করয়েড প্লেক্সাসে যদি কেউ খোঁচা দেয় বা কোনো কারণে এটা স্টিমুলেটেড হয়, তাহলে এখান থেকে এই ব্যথা পাওয়া না। পায়াল ভেইনস, পায়ামেটার মনে আছে না? ডুরা মেটার, তারপরে কি অ্যারাগনয়েড মেটার, তারপরে পায়ামেটার। পায়াল ভেইনস ব্রেইনের যে কভারিং, যেটা তোমরা জানো যে বাইরেটা হচ্ছে ডুরা মেটার, তারপরটা হচ্ছে মেটার নাকি, তারপরে যেটা একদম তোমার স্পাইনাল ব্রেনকে কভার করে থাকে। পায়াল ভেইনস অফ দি, এরপরে আসে পায়ামেটারের পরে ব্রেন প্যারেনকাইমা। এই পুরো ব্রেন প্যারেনকাইমাটা তোমার হচ্ছে নন পেইন প্রডিউসিং স্ট্রাকচারস। How these pain producing structures involve? দেখো তিনটা মেকানিজম। পেইন প্রডিউসিং স্ট্রাকচারস produces pain by irritation, by compression, by traction. Irritation কি হয়? এখানে part of inflammatory process হয় by producing inflammatory mediators of inflammation। তোমরা পড়ছো ফোর্থ ইয়ারে, যেমন যেখানে যখন ইনফ্লামেশন হয় তখন কিছু ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হয়, যেমন সাবস্টেন্স পি, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিনস, প্লেটলেট ডিগ্রেডেশন প্রোডাক্ট। এগুলো ইরিটেশন করে। পেইন প্রডিউসিং স্ট্রাকচারস গুলোকে ইরিটেশন করে। তাহলে বাই ইরিটেশন তাহলে পেইন হয়। বাই কম্প্রেশন, যদি চাপ দিয়ে দেয় বাইরে থেকে, ট্রাকশনে যদি টেনে ধরে, তাহলে তোমার পেইন তৈরি হয়। ক্লাসিফিকেশন অফ দি হেডেক। এবার আমরা আসি হেডেকের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অনেক, আমরা অনেকটা ক্লাসিফিকেশন জানবো যেটা সবাই একসেপ্ট করবে। সেটা হলো ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ হেডেক ডিসঅর্ডার ICHD-3 বিটা ক্লাসিফিকেশন 2013। এটাই হলো ক্লাসিফিকেশন অফ হেডেক, যেটা আমরা সবাই ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। এটা ক্লাসিফিকেশন, এটা যে কোনো স্যার যে কোনো পরীক্ষা তুমি যদি বলো যে ICHD-3 বিটা ক্লাসিফিকেশন 2013, তাহলে এটা সবাই অ্যাকসেপ্ট করবে। এখানে বলা হচ্ছে প্রাইমারি হেড ডিসঅর্ডার, তাই না?
প্রাইমারি হেডেক ডিসঅর্ডার, তারপরে দেখো সেকেন্ডারি কজেস অফ দ্য হেডেক, এগুলো আমরা আস্তে আস্তে পড়তেছি। দেখো প্রাইমারি হেডেক ডিসঅর্ডার কি কি আছে। প্রাইমারি হেডেক কাকে বলে? যে হেডেক আর associated with the features that occur in absence of exogenous cause, যখন কারণটা উইদিন দা মানে লোকেশন উইদাউট এক্সটার্নাল কজ, বাইরের কোনো কারণ ছাড়াই যখন হেডেক হয় তখন এটাকে বলে প্রাইমারি। আর সেকেন্ডারি হচ্ছে যখন সেকেন্ডারি কজ মানে এক্সটার্নাল কোনো কারণে হচ্ছে। এখন ইট ইজ ক্লাসিফাইড ইনটু 4 ক্যাটাগরিজ। এখানে ক্লাসিফাইড ইনটুটা একটু কাছাকাছি হয়েছে, স্পেসটা করিনি। তাহলে প্রাইমারি হেডেক ডিসঅর্ডার আমরা 4টা ক্যাটাগরিতে করব। নাম্বার 1 মাইগ্রেন, নাম্বার 2 টেনশন টাইপ হেডেক, সংক্ষেপে টিটিএইচ লেখা যায়, ট্যাক্স ট্রাইজামিনাল অটোনমিক ক্যাফালজিয়াস, আদার প্রাইমারি হেডেক ডিসঅর্ডার। আরেকটা হচ্ছে আদার প্রাইমারি হেডেক ডিসঅর্ডারের মধ্যে আছে এবিসি করে, দেখো প্রাইমারি কাফ হেডেক, প্রাইমারি এক্সারসাইজ হেডেক, সি হচ্ছে প্রাইমারি হেডেক অ্যাসোসিয়েটেড উইথ সেক্সুয়াল অ্যাক্টিভিটি, ডি হচ্ছে প্রাইমারি থার্ড ক্লাস হেডেক, ই হচ্ছে কোল্ড স্টিমুলাস হেডেক। কোল্ড স্টিমুলাস হেডেক মানে কি? যদি ঠান্ডা কোল্ড একটা স্টিমুলাস দেওয়া হয় তাহলে তোমার হেডেক হবে। যেমন headache attributed to external application of a cold stimulus, headache attributed to inhalation of cold stimulus, probable cold stimulus headache. F হচ্ছে external pressure headache, external compression headache, external traction headache, probable external pressure headache. G হচ্ছে primary stabbing headache, মনে হচ্ছে যে ছুরি দিয়ে আঘাত করছে, যেমন pneumolular headache, hypnic headache, new daily persistent headache, and এগুলো হচ্ছে তোমার প্রাইমারি। আর সেকেন্ডারি কজেস অফ হেডেক, সেকেন্ডারি হেডেক গুলো কি কি? যেমন মেডিকেশন ওভার ইউজ হেডেক। মেডিকেশন ওভার ইউজ কি জিনিস? মাথা ব্যথার জন্য অনেকের অভ্যাস হয়ে যায় বেশি বেশি করে ওষুধ খাওয়া, তাহলে এইটাকে বলা হচ্ছে ক্রনিক ডেইলি হেডেক। বি ইন্ট্রাসেরেব্রাল ব্লিডিং, ব্রেনে যদি ব্লিডিং হয়, যেমন সাবডুরাল হেমাটোমা, সাবারাকনয়েড হেমোরেজ, ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ। সি রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, যে সমস্ত কারণে রেজড আইসিপি হয়, যেমন ব্রেন টিউমার, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। ডি হচ্ছে ইনফেকশন, ইনফেকশন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ব্রেন অ্যাবসেস, এগুলো আমরা পড়বো। ইনফ্লামেটরি ডিজিজ কি কি হতে পারে? এটা মিডল এজেড এল্ডারলিদের হয়, টেম্পোরাল আর্টারাইটিস, আদার ভাস্কুলাইটিস, আর্থ্রাইটিস। রেফার্ড পেইন ফ্রম আদার স্ট্রাকচার, যেমন অরবিট আসতে পারে, তারপরে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, তারপরে প্যারানেজাল সাইনাস, টিথ, গাম, এগুলো থেকে আসতে পারে। এখানে দেখো আমরা একটা ছবি দেখাচ্ছি, ব্যান্ড লাইক প্রেসার, দেখছো? ব্যান্ড লাইক মানে কি? টাইট, মানে গোটা মাথাটা মনে হচ্ছে চেপে ধরবে। আমরা রোগীকে জিজ্ঞাসা করি ব্যথাটা কিরকম, এটা কি থ্রবিং মানে লাফায় না চাপ দিয়ে? ব্যান্ড লাইক, ব্যান্ড লাইক প্রেসার হলে এটা টেনশন টাইপ হেডেক। হাফ হেড থ্রবিং, ইউনিল্যাটারাল হেডেক, এক সাইডে ব্যথা হচ্ছে লাফাচ্ছে, এটা মাইগ্রেন হেডেক। আর চোখের চারিদিকে দেখো পেরি অরবিটাল, শার্প, ক্লাস্টার হেডেক, এগুলো রেকর্ড করা আছে, তোমরা দেখবা। ইনসিডেন্টস অফ ডিফারেন্ট হেডেকস, দেখো আমরা জেনারেল ডিসকাশনে আলাপ করছিলাম যে সবচাইতে বেশি পার্সেন্টেজ হচ্ছে টেনশন টাইপ হেডেক, 69%, হেডেক 2%, exertional 1%, internet connection is unstable, cluster headache 0.1%, secondary head এর মধ্যে কি আছে? সিস্টেমিক ইনফেকশন 63%, হেড ইনজুরি 4%, ভাস্কুলার ডিসঅর্ডার 1%, সাবারাকনয়েড হেমোরেজ less than 1%। আর যেটা আমাদের সবার ভয়, তাই না? মাথা ব্যথা হলে আমরা মনে করি যে ব্রেন টিউমার হয়ে গেল, তাই না? দেখো তোমরা এখন সবাই ভালো করে দেখো এবং ফিল করো, এখানে ব্রেন টিউমার হচ্ছে মাত্র 0.1%। সো দ্যাট আমরা আগে বলছি 80% হেডেক
are always benign. (80% benign, serious cause 5%. Red flag symptoms of headache. এটা ডেভিডসন থেকে নেওয়া হয়েছে। রেড ফ্ল্যাগ হচ্ছে যে আমরা বুঝবো যে সিরিয়াস আন্ডারলাইং কজ আছে। দেখো সাডেন অনসেট, হঠাৎ করে শুরু হয়েছে। সাডেন অনসেট অফ হেডেক নট এভার এক্সপেরিয়েন্স বিফোর, আগে কখনোই তার মাথা ব্যথা ছিল না। হ্যাঁ, তখন এটা কি কি হতে পারে? সাবারাগনয়েড হেমোরেজ হতে পারে, সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে, পিটুইটারি অ্যাপোপ্লেক্সি হতে পারে, মেনিনজাইটিস হতে পারে। ফোকাল নিউরোলজিক্যাল সিমটমস, ইউ নো দা ফোকাল নিউরোলজিক্যাল সিমটম কি? এটা অনেকে বুঝে না। সেটা হচ্ছে ব্রেনের স্পেসিফিক এরিয়াস স্পেসিফিক ফাংশন পারফর্ম করে। হ্যাঁ, সেটা কিরকম? যেমন ইউ নো যে ফ্রন্টাল এরিয়া, প্যারাটাল এরিয়া, টেম্পোরাল এরিয়া, অক্সিপিটাল, এগুলা এক একটা এরিয়ার একটা ফাংশন আছে, তাই না? তাহলে যে এরিয়াটা ইনভলভ হয় সেই এরিয়ার ফাংশনটা আমরা বুঝতে পারি না। যেমন আমরা স্ট্রোকের পেশেন্টের উদাহরণ দিই তোমাদেরকে, তাহলে ফোকাল নিউরোলজিক্যালটা বুঝবা। স্ট্রোকের পেশেন্ট কি হয়? হঠাৎ করে কথা বলতে পারে না, তাহলে কি হলো? ব্রোকাস এরিয়া গেছে, অথবা মোটর এরিয়া গেল, অথবা সেন্সরির মধ্যে ভার্নিক্স এরিয়া। কথা স্পিচ প্রবলেম হলে তাহলে ব্রোকাস এরিয়া, তাহলে এটা একটা স্পিচ প্যাথোলজিক্যাল সিমটম। কারো ভিজুয়াল প্রবলেম হয়, চোখ ব্লাডিং হয়ে যায় হঠাৎ করে, তাহলে তার ভিজুয়াল কর্টেক্স গেছে, ওখানে প্যাথোলজি, তাহলে ফোকাল নিউরোলজিক্যাল সিমটম। যদি একটা হাত একটা পা প্যারালাইসিস হয়ে গেল, নিউরোলজিক্যাল সিমটম। তাহলে যদি কোনো নিউরোলজিক্যাল সিমটম থাকে হেডেকের সাথে, তাহলে এটা রেড ফ্ল্যাগ হিসাবে আমরা চিহ্নিত করি। তোমার ইমপ্রেশন কি হবে? ইন্ট্রাক্রেনিয়াল মাস লিশন হতে পারে, ভাস্কুলার লিশন হতে পারে, নিওপ্লাস্টিক ইনফেকশন, এগুলো ডেভিডসন আছে। তবু তোমাদেরকে ঢুকানোর জন্য আমি বলতেছি কনস্টিটিউশনাল সিমটম সিস্টেমিক। যেমন একটা পেশেন্টের ওয়েট লস হচ্ছে, জ্যাল, ম্যালিস, পাইরিক্সিয়া, মেনিনজিজম, র্যাশ হচ্ছে, তাহলে কি হতে পারে? প্রবাবিলিটিস হচ্ছে মেনিনজাইনকেফালাইটিস, নিওপ্লাস্টিক, লিম্ফোমা, মেটাস্টেসিস কি ইনফ্লামেটরি হতে পারে। রেজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, জানো রেজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কখন হয়? ইন্ট্রাক্রেনিয়াল মাস লিশন। তাহলে এটা কিভাবে জানো? এটা অর্সেনিং অন ওয়েকেনিং, যখন ঘুম থেকে উঠে তখন এটা খারাপ হয়। লাইং পোস্টার, হঠাৎ করে যদি লাইং ডাউন হয়, অ্যাসোসিয়েটেড ভমিটিং হবে। নিউ অনসেট এজেড, মানে এটা এখানে বয়সটা একটু বেশি দেখানো হয়েছে। আমি বলছি যে টেম্পোরাল আর্টারিটিস সাধারণত মিডল এজেড এন্ডারলি, মোর দেন 50 ইয়ার্স, যাদের বয়স 50-এর বেশি তাদের এটা হতে পারে টেম্পোরাল আর্টারি। তখন আমরা এটা বুঝবো এখানে টেম্পোরাল আর্টারিটা কর্ড লাইক থিকেন হয়ে যায়। আমরা যদি ব্লাড টেস্ট করি, সিম্পলি ব্লাড টেস্ট যদি করি, সিবিসি করি, তাহলে দেখবা যে তোমার ওখানে এএসআরটা হাই পাচ্ছ। সাইন সাজেস্টিং সিরিয়াস সেকেন্ডারি কজেস অফ হেডেক, এই যে এগুলো সাইন যদি পাই তাহলে সিরিয়াস সেকেন্ডারি কজেস অফ হেডেক হতে পারে। এনি ফোকাল অ্যাবনর্মালিটি অর নিউরোলজিক এক্সামিনেশন, যেটা বললাম, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 120 যদি হয়, তাহলে এগুলো সিরিয়াস সেকেন্ডারি কজের সাইন। Diminished or absent temporal artery pulsation, fever, necrotic lesion of the scalp or tongue, nuchal rigidity or limitation of the anterior neck flexion, papilledema জানো? অপটিক নার্ভের হেডে যদি কোনো সোয়েলিং হয়, reddened tender scalp nodules, tender or nodular temporal arteries, decreased visual acuity, elevated internal একটু stop sharing it. Signs suggesting serious secondary causes of headache, এগুলো তোমরা দেখবা। দেখো
Differential diagnosis of the different secondary headache. ওই যে বললাম যে একটা মাথা ব্যথা রোগীর সিরিয়াস কতগুলো কারণ দেখো, এগুলো কিন্তু যেমন সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হতে পারে, অ্যাকিউট অর ক্রনিক সাবডুরাল হেমাটোমা হতে পারে, মেনিনজাইটিস এনকেফালাইটিস হতে পারে। এখন সাবঅ্যারাকনয়েড হেমোরেজের কি ফিচার, এগুলোর কি কি ফিচার, এগুলো তোমরা দেখে নিবা। যেমন ইন্ট্রাক্রেনিয়াল নিউপ্লেসিয়া, যদি ব্রেন টিউমার হয়, ইডিওপ্যাথিক আইআইএইচ, যে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন হলে কি হয়, জায়ান্ট সেল আর্টারাইটিস, অ্যাকিউট সিভিয়ার হাইপারটেনশন কখন, এগুলো তোমরা দেখে নিবা। কার্বন মনোক্সাইড পয়জনিং, অ্যাকিউট গ্লুকোমা, ক্যারোটিড ডিসেকশন, এগুলো তো মাথা ব্যথা হবে, এগুলো সিরিয়াস কন্ডিশন এবং সিভিয়ার হেডেক হবে পেশেন্টের, নট এভার এক্সপেরিয়েন্স বিফোর। এরপরে আসো, এতক্ষণ আমরা পড়লাম যে হঠাৎ দ্য প্রাইমারি, তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করে, এটা আমি নিজেও কয়েকবার পরীক্ষা নিচ্ছি, তোমাদের তখন মেডিসিনের ছাড়া এই পর্যন্ত বলে ডিফাইন হেডেক আর ক্লাসিফাই হেডেক। তোমরা এই কয়টা কথাই ভালো মতো বলতে পারো না। প্রাইমারি হেডেক এর কয়টা নাম হলো, সেকেন্ডারি হেডেক। তাহলে আজকে আমরা এখন প্রাইমারি হেডেক মাইগ্রেন শুরু করে দিলাম। এবারে আমরা মেইনলি পড়বো মাইগ্রেন হেডেক, টেনশন টাইপ হেডেক, আর যদি ক্লাস্টার হেডেক করতে পারো ওগুলো অল্প অল্প করে পড়বা। তোমাদের মেইনলি মাইগ্রেন হেডেক আর টেনশন টাইপ হেডেকটাই জিজ্ঞাসা করবে। এখন আজকে আমরা শুরু করে দিলাম মাইগ্রেন হেডেক। মাইগ্রেন হেডেকটা কি? এটা একটা প্রাইমারি হেডেক ডিসঅর্ডার। ডেফিনেশন: it is a benign and recurring syndrome of headache associated with symptoms of neurologic dysfunction, nausea, lightheadedness, scalp tenderness, vomiting, visual disturbance, photophobia. Visual disturbance টা কি? photophobia, আলো সহ্য করতে পারবে না, fortification spectra, আলোর ঝলকানি, paresthesia, vertigo, alteration of consciousness, syncope, অল্টারেশন অফ কনসিয়াসনেস, হঠাৎ করে অজ্ঞানের মতো হয়ে যাবে, সিনকোপাল অ্যাটাক হতে পারে, এটা সিজার হতে পারে, কনফিউশনাল স্টেট, ডায়রিয়া হতে পারে। তাহলে এটা একটা বেনাইন রিকারিং সিনড্রোম অফ হেডেক। এটা বেনাইন কিন্তু বারবার হয়, ক্রনিক এপিসোডিক হেডেক। তাহলে মাইগ্রেন ওয়াজ দ্য 7th most prevalent specific cause of years lived with disability worldwide for all ages, and 3rd most prevalent for the age of 15 to 49 years. Global burden of disease study 2015 সালে। তাহলে মাইগ্রেনটা হচ্ছে এটা মোস্ট প্রিভ্যালেন্ট স্পেসিফিক কজ of years lived with disability worldwide. General discussion, মাইগ্রেনের জেনারেল ডিসকাশন দেখো। Migraine is the 2nd most common cause of headache, of which 15% women and 6% men over 1 year period. হেডেকের যত কারণ হচ্ছে, মাইগ্রেন হচ্ছে 2nd most common cause. এটা ফিমেল প্রিপন্ডারেন্স, মেয়েদের বেশি হচ্ছে। প্রি অ্যাডোলেসেন্ট এজ দেখো, বয়েজ মোর দেন গার্লস, লেটার ফিমেল মেল রেশিও 3:1। যদি প্রি অ্যাডোলেসেন্ট এজে তুমি চিন্তা করো তাহলে তখন ছেলেদের বেশি হচ্ছে, আবার লেটারে যদি একটু চিন্তা করো তাহলে ফিমেলদের বেশি হচ্ছে, তাই না? অনসেট ইউজুয়ালি বিগিনস ইন দ্য লেট চাইল্ডহুড অ্যান্ড আর্লি অ্যাডোলেসেন্স, তাই না? প্রিভ্যালেন্স পিকস দেখো 5th decade of life। আচ্ছা, পিক প্রিভ্যালেন্স হচ্ছে 5th decade of life, ডিক্রিজ সিগনিফিকেন্টলি, আস্তে আস্তে কমবে in the 6th and 7th decades, and rare in the later decade। 70 পরে, 7th decade এর পরে মাইগ্রেনটা রেয়ার। ইনহেরিটেড টেন্ডেন্সি, এটা ফ্যামিলিয়াল হতে পারে। তোমরা জানো যে ফ্যামিলিয়াল হেমিপ্লেজিক মাইগ্রেন, if one parent has migraine তাহলে 40% চান্স দ্য চাইল্ড উইল হ্যাভ মাইগ্রেন। যদি বোথ প্যারেন্টের মাইগ্রেন থাকে তাহলে 75%। তাহলে ফ্যামিলিয়াল একটা টেন্ডেন্সি আছে, এটা জেনেটিক ইনহেরিটেন্স। তার বংশে যদি, ফ্যামিলিতে যদি মাইগ্রেন থাকে তাহলে তোমাদের মাইগ্রেন হওয়ার চান্সটা থাকে। ফিজিওলজি, প্যাথোফিজিওলজি অফ দি মাইগ্রেন, এখানে কতগুলো জিনিস আছে, ভাস্কুলার থিওরি, নিউরোনাল থিওরি। একটু বলি, ভাস্কুলার থিওরি দেখো, এখানে বলতেছে যে এখানে কি হয়, যে extracranial vessels becomes distended and pulsatile during migraine attack.
Extracranial vasodilatation causes headache, and intracranial vasoconstriction causes decreased blood flow leading to aura. Vasoconstrictors যেমন আর্গট improve the headache and vasodilators nitroglycerin provoke an attack. এখানে কি হয়? Extracranial vasodilatation, intracranial vasoconstriction, এই কথাটা মনে রাখতে হবে। এটা হলো ভাস্কুলার থিওরি। এরপরে আসো নিউরোনাল থিওরি। এগুলো কতগুলো থিওরি, এগুলো হচ্ছে এরা বলতেছে যে এখানে বলছে যে নিউরোনাল এক্সাইটেশন হয়, একটা ওয়েভ অফ নিউরোনাল এক্সাইটেশন ইন গ্রে ম্যাটার, তারপর এটি স্প্রেড করে ওভার দ্য কর্টেক্স এট অ্যাবাউট 3 মিলিমিটার পার মিনিট। তাহলে গ্রে ম্যাটার থেকে একটা ওয়েভ অফ ওয়েল ডিফাইন্ড ওয়েভ অফ নিউরোনাল এক্সাইটেশন শুরু হয় কর্টিক্যাল গ্রে ম্যাটার। ব্রেনের দেখবা যদি তুমি ক্রস সেকশন করো, বাইরের পোর্শনটা হচ্ছে গ্রে ম্যাটার, ভিতরের ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে হোয়াইট ম্যাটার। তাহলে গ্রে ম্যাটার থেকে নিউরাল এক্সাইটেশনের ওয়েভটা স্প্রেড করে, তারপর এটা একটা পার্টিকুলার রেটে যেমন অ্যাবাউট 3 মিলিমিটার পার মিনিট ডিস্টেন্স এটা ছড়ায় যায়। দিস সেলুলার ডিপোলারাইজেশন কজেস প্রাইমারি কর্টিক্যাল ফেনোমেনা অর ওরা ফেজ। ওরা কি জিনিস আমি বুঝাচ্ছি পরে, আমি পরে বলতেছি। আচ্ছা, ইন্টার্ন ইট অ্যাক্টিভেটস ট্রাইজেমিনাল নার্ভ ফাইবার কজেস হেডেক ফেজ। এইভাবে এটা হয়। এই যে দেখো এখানে এটা মধ্যে ডেভিডসন থেকে নেওয়া, হ্যারিসন থেকে নেওয়া। এখানে বলা আছে দেখো মাইগ্রেন অরিজিনেটস করছে কোথায়, দেখো একদম ডিপ, মাইগ্রেন অরিজিনেটস ডিপ উইদিন দ্য ব্রেন, একদম ব্রেনের ডিপ থেকে এটা শুরু হচ্ছে। ইলেকট্রিক্যাল ইম্পালস স্প্রেড টু আদার রিজিয়নস অফ দ্য ব্রেন। এখান থেকে যে বললাম যে নিউরোনাল এক্সাইটেশন এটা স্প্রেড করছে, ব্রেনের চারিদিকে চলে যাচ্ছে। Changes in nerve cell activity and blood flow result in symptoms such as visual disturbance and numbness and tingling, dizziness. তারপরে কি হচ্ছে, chemicals in the brain causes blood vessel, ওই যে mediators of inflammation রিলিজ হচ্ছে, vasodilatation হচ্ছে, inflammation of the surrounding tissue হচ্ছে। তারপরে 5 নম্বর, inflammation irritates the trigeminal nerves resulting in severe or throbbing pain। এটাই হচ্ছে মাইগ্রেনের একটা মেকানিজম, পাথওয়ে অফ মাইগ্রেন, কিভাবে ব্যথাটা হচ্ছে। এটা 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 যদি তোমাদের মাথায় থাকে তোমরা বুঝাতে পারবা। আচ্ছা, এই যে তারপর বলছে রোল অফ সেরোটোনিন, ইউ নো দা মেডিয়েটরস অফ ইনফ্লামেশন। এরা কি করে, ইরিটেশন অফ দি পেইন সেনসিটিভ নার্ভ স্ট্রাকচার, তাই না? সেরোটোনিন ইজ ওয়ান অফ নাম্বার অফ কেমিক্যালস ইন দ্য ব্রেন দ্যাট এফেক্ট দ্য ব্লাড ভেসেলস। এটা ব্লাড ভ্যাসোডাইলেশন করে। তারপরে এগুলো তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। এরপরে দেখো ওই যে ট্রাইজামিনো ভাস্কুলার অ্যাক্টিভেশন, ওই যে ট্রাইজামিনাল নার্ভ এন্ডেসকে স্টিমুলেট করতেছে কিভাবে, সেটা এখানে দেখানো হয়েছে। এরপরে দেখো ওই একই জিনিস, যে ভেসেলের পাশে এগুলা ইরিটেশন হচ্ছে, তাই না? কি হচ্ছে, ইরিটেশন অফ দি ব্লাড ভেসেলস পেইন সেনসিটিভ স্ট্রাকচার বাই রিলিজিং দ্য মেডিয়েটরস অফ ইনফ্লামেশন। তারপরে কম্প্রেশন হচ্ছে, ট্রাকশন হচ্ছে বিভিন্ন ভাবে। এখানে দেখা যাচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ এন্ডিংস কিভাবে স্টিমুলেশন হচ্ছে, তারপরে পেইনটা কিভাবে ছড়ায় যাচ্ছে, তারপরে মাথা ব্যথা হচ্ছে। ক্লাসিফিকেশন অফ দি মাইগ্রেন, এটা ইম্পর্টেন্ট। মাইগ্রেনকে কিভাবে ক্লাসিফাই করবে এখানে বলা হচ্ছে। দেখো মাইগ্রেন ইজ ক্লাসিফাইড ইনটু 6 টাইপস। দেখো মাইগ্রেন উইদাউট অরা, মাইগ্রেন উইথ অরা, এইখানে থাকো। এই দুটা জায়গায় তোমরা কি বলবো, গ্রাজুয়েট লেভেলে, এমবিবিএস লেভেলে এই জিনিসটা অন্তত মাথায় রাখো, ভুলবা না। সারা এখানে পেঁচায়। মাইগ্রেন উইদাউট অরা, এটাকে বলে কমনেস্ট মাইগ্রেন, এটাই বেশি। অরা কি জিনিস, অরা একটা মানে নিউরোলজিক্যাল একটা ফেনোমেনা। মাইগ্রেনের রোগী যখন মাইগ্রেন অ্যাটাক হবে তখন সে বুঝতে পারে, যেমন অনেক রকম, এগুলো আমি অরাতে আসতেছি, সেটা বুঝবা যে উইদাউট অরা, যেটা মাইগ্রেন উইদাউট অরাটা হচ্ছে কমনেস্ট, এটাই সবচেয়ে বেশি 70%। মাইগ্রেন উইথ অরা, যেটাতে অরা হয়, এটা ক্লাসিক্যাল মাইগ্রেন 20%। এখন মাইগ্রেন উইথ অরা কি কি হয়, মাইগ্রেন উইথ টিপিক্যাল অরা উইথ হেডেক, টিপিক্যাল অরা উইদাউট হেডেক, এইভাবে বলা আছে। মাইগ্রেন উইথ ব্রেন স্টিম অরা, তারপরে হেমিপ্লেজিক মাইগ্রেন, তারপরে ওই যে ফ্যামিলিয়াল হেমিপ্লেজিক মাইগ্রেন, স্পোরাডিক হেমিপ্লেজিক মাইগ্রেন, রেটিনাল মাইগ্রেন, এগুলো সব মাইগ্রেন উইথ অরার আন্ডারে। তাহলে মূলত মাইগ্রেন উইদাউট অরা,
এটাই কমনের 70%। মাইগ্রেন উইথ অরা হচ্ছে ক্লাসিক্যাল মাইগ্রেন। এই মাইগ্রেন উইথ অরা কত রকম এটা এখানে বলা হইলো। এরপরে আসো 3 নম্বর ক্রনিক মাইগ্রেন। 4 নম্বর কমপ্লিকেশনস অফ দি মাইগ্রেন। দেখো মাইগ্রেন থেকে কত রকম ঘটনা ঘটতে পারে। দেখো স্ট্যাটাস মাইগ্রেনোসাস, আমরা ইপিলেপসি যখন পড়াবো তখন একটা টার্ম পাবা স্ট্যাটাস ইপিলেপটিকাস। এখানে বলা হচ্ছে স্ট্যাটাস মাইগ্রেনোসাস, পারসিস্টেন্ট অরা উইদাউট ইনফাকশন, মাইগ্রেনাস ইনফাকশন, মাইগ্রেন অরা ট্রিগার সিজার। দেখছো, তাহলে মাইগ্রেন থেকে সিজার মানে কনভালশন হয়ে যেতে পারে। মাইগ্রেনাস ইনফাকশন মানে জানো, স্ট্রোক পড়েছো তোমরা, মনে হয় স্ট্রোকের ক্লাস করেছো। সেরিব্রাল ইনফেকশন মানে কি, ব্রেনে যখন তোমার ব্লক হয় সেরিব্রাল ভেসেলস, তখন কি হয়, ব্লাড চলাচল বন্ধ হয়ে গেলে ওই জায়গাটা ড্যামেজ হয়ে যায়। ইনফেকশন, ইস্কিমিয়া, তারপরে ড্যামেজ। তাহলে মাইগ্রেন থেকেও কিন্তু ইনফেকশন হতে পারে। তাহলে এটা হলো কমপ্লিকেশন অফ দি মাইগ্রেন, খুব খারাপ। প্রবাবল মাইগ্রেন, প্রবাবল মাইগ্রেনে কি হতে পারে, প্রবাবল মাইগ্রেন উইদাউট অরা, প্রবাবল মাইগ্রেন উইথ অরা। এপিসোডিক সিনড্রোম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করলো অ্যাবডোমিনাল মাইগ্রেন কি জিনিস, এটা তোমাকে বলতে হবে স্যার এটা মাইগ্রেনের এপিসোডিক সিনড্রোম। হ্যাঁ, আমরা মাইগ্রেন ক্লাসিফাই করি স্যার, তাহলে এপিসোডিক সিনড্রোম দ্যাট মে বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মাইগ্রেন। মাইগ্রেনের সাথে কতগুলো মানে সিমটম হয়, যেমন রিকারেন্ট জিআই ডিস্টারবেন্স। কিছু কিছু পেশেন্টের দেখা যাবে যে মাইগ্রেন যখন হেডেক হবে, হেডেকের সাথে এগুলো থাকতে পারে। এই যে বলছে episodic syndrome that may be associated with the migraine, এদিকে মাথা ব্যথা শুরু হয়েছে, ওইদিকে দেখা যাচ্ছে রিকারেন্ট জিআই ডিস্টারবেন্স। সেগুলা কি, সাইক্লিক্যাল ভমিটিং সিনড্রোম, অ্যাবডোমিনাল মাইগ্রেন। তারপরে এটা হতে পারে 2 নম্বর কি বলছে episodic syndrome, যে বেনাইন প্যারক্সিসমাল ভার্টিগো, তারপরে বেনাইন প্যারক্সিসমাল টর্টিকোলিস, দেখা গেল যে ঘাটটা বাঁকা হয়ে গেছে, মাথা উঠতেছে, এগুলো সবগুলাই কিন্তু মনে রাখবা মাইগ্রেনের এপিসোডিক সিনড্রোম। এটা খুব ইম্পর্টেন্ট, এটা দরকার তোমরা আন্ডারলাইন করো। ভাই ভাই দেখা যাবে তুমি মাইগ্রেন পড়ে গেছো, তোমাকে ধরলো হোয়াট ইজ অ্যাবডোমিনাল মাইগ্রেন, তো তুমি তাকায় থাকবে। তো ভেরি সিম্পল, স্যার এটা একটা মাইগ্রেনের ভেরিয়েন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, আমাকেও পরীক্ষা ধরছিল, আমি কিন্তু পারি নাই আমাকে পোস্ট গ্রাজুয়েশনে ধরছিল। এবার আসো ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি ক্রাইটেরিয়া অফ মাইগ্রেন। মাইগ্রেন কিভাবে ডায়াগনোসিস করবা, ভেরি ইন্টারেস্টিং। আমি আমার আগের লেকচারে আমি পড়াইতাম ছেলেদেরকে ক্রাইটেরিয়া 5-4-3-2-1। আসলে এটাকে বলা হচ্ছে ক্রাইটেরিয়া অফ 5। মানে দেখো 5-4-3-2-1, এবার মিলাই নিও। দেখো মোর দেন 5 অ্যাটাক or more than 5 অ্যাটাক in a lifetime fulfilling the criteria B থেকে D। এই যে BCD লেখা আছে, B থেকে D পর্যন্ত ক্রাইটেরিয়া ফুলফিল করবে। 5টা অ্যাটাক হতে হবে তাহলে মাইগ্রেন। সেগুলো কি, তাহলে এ থেকে সরি বি থেকে ডি এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করবে, লাইফ টাইমে 5টা অ্যাটাক হবে অথবা তার থেকে বেশি হবে, তাহলে এটা মাইগ্রেন। সেটা কি, আমরা এখন বি ক্রাইটেরিয়া যাচ্ছি। হেডেক অ্যাটাক লাস্টিং 4 to 72 hours untreated or unsuspected। দেখো 4 to 72 hours কে তুমি যদি একটু কায়দা করে মডিফাই করো তাহলে কি হবে, 4 hours থেকে, তাহলে 4 হলো, 4 তো আছেই, 7 ওইখানে বললাম 5, এখানে 4 hours কে 4 আর 72 hours কে আমি 3 days বানাইলাম, তাহলে 5-4-3 কিন্তু হয়ে গেল। এরপরে হ্যাজ 2 or more than 2 following 4 criteria। দেখো সিতে বলতেছে unilateral location, pulsatile quality, moderate or severe pain intensity, aggravation by or causing avoidance of routine physical activity। এইগুলার যে কোনো যদি 2টা থাকে তাহলে এটা মাইগ্রেন। ডিতে কি বলছে, ডিউরিং হেডেক 1 অথবা মোর দেন 1 অফ দি ফলোইং, যেমন নসিয়া অর ভমিটিং, যে কোনো একটা যদি থাকে, ফটোফোবিয়া অর ফোনোফোবিয়া, যে কোনো একটা থাকবে। নসিয়া এন্ড ভমিটিং থাকতে পারে, নসিয়া আর ভমিটিং যে কোনো একটা থাকতে পারে, ফটোফোবিয়া ফোনোফোবিয়া থাকতে পারে, তাহলে এটা মাইগ্রেন। নট বেটার অ্যাকাউন্টেড এটা ফর বাই অ্যানাদার ICH-D3 ডায়াগনোসিস। তাহলে এটাকে তুমি যদি এইভাবে মনে রাখো 5-4-3-2-1 ক্রাইটেরিয়া, হ্যাঁ, তাহলে তোমার এটা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া
তুমি অ্যাপ্লাই করতে পারো। মাইগ্রেন, এটা হলো মাইগ্রেন উইদাউট অরা, তাই না? এই সবচেয়ে বেশি যেটাকে বলা হয় কমনেস্ট মাইগ্রেন। মাইগ্রেন উইথ অরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কিভাবে করবা? এখানে অরা or more attack in a lifetime fulfilling the criteria B and C, তাহলে সারা জীবনে দুইবার অ্যাটাক হবে এবং বি এবং এই যে এখানে কি হচ্ছে সি না, বি এন্ড সি তে এখন ক্রাইটেরিয়া গুলো পড়ে যাও একবার। ওরা কনসিস্টিং অফ ভিজুয়াল ওরা sensory speech language symptom is fully reversible but no more weakness or brainstem symptom. Brainstem symptom গুলা কি দেখো? ডিজার্থ্রিয়া, ভার্টিগো, টিনিটাস, হাইপার, এখানে একটু আরটা মিসিং হয়ে গেছে, এটা হাইপার অ্যাকিউসিস না, হাইপার অ্যাকিউসিস হবে, ডিপ্লোপিয়া, অ্যাটাক্সিয়া, ডিক্রিজ লেভেল অফ কনসিয়াসনেস। A study of International Headache Society criteria for diagnosis of migraine showed that specificity was excellent by the sensitivity was less than 50%. The 5 criteria has sensitivity 95%, specificity 78%. তাহলে এটা হলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, তোমরা ভালো করে দেখে নিও ঠান্ডা মাথায়, এখানে হয়তো ফলো করতে পারো না। সিতে দেওয়া কি আছে? মাইগ্রেন উইথ অরা, যদি দুইটা অথবা চারটা, দুইটা অথবা তার বেশি নিচের চারটা ক্রাইটেরিয়ার দুইটা থাকে বা তার বেশি, তাহলে হতে পারে। যেমন ধরো যে one aura symptom is spread gradually over more than 5 minutes, 2 symptom occur in succession, each individual aura symptom lasts 5 to 60 minutes, 1 aura symptom is unilateral. 4 নম্বরে দিচ্ছে the aura is accompanied or followed within 60 minutes by a headache, no better accounted for by another ICHD-3 diagnosis, and transient headache has been excluded. আচ্ছা, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ হেডেক ডিসঅর্ডার, এটা আমরা এটা বললাম। এখন এই যে ওরা, এটা ভেরি ইন্টারেস্টিং, এইখানে তোমাদের ভালো লাগবে। মাইগ্রেন ইজ, তাহলে ওরাটা কি? এটা একটা নিউরোলজিক্যাল ফিনোমেনা। দেখো, মাইগ্রেন ইজ প্রিসিডেড বাই ফোকাল নিউরোলজিক্যাল সিমটম, ওরা বাস শেষ। বললাম যে নিউরোলজিক্যাল ফিনোমেনা, এটা নিউরোলজিক্যাল সিমটম, ফোকাল নিউরোলজিক্যাল সিমটম। মাইগ্রেন অ্যাটাক হওয়ার আগে 30% অফ পেশেন্ট, আমরা বললাম মাইগ্রেন উইদাউট ওরা 70%, মাইগ্রেন উইথ ওরা হচ্ছে 30%। এটা একটা ফোকাল নিউরোলজিক্যাল সিমটম। সেগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাবনরমালিটিস, হ্যাঁ, ভিজুয়াল হতে পারে, সেন্সরি হতে পারে, ল্যাঙ্গুয়েজ প্রবলেম হতে পারে, with each symptom developing over at least 5 minutes and lasting a maximum of 60 minutes. তাহলে ওরা ডিউরেশনটা কতক্ষণ? এটা 5 মিনিট থেকে 60 মিনিট থাকবে। ব্রেনের পেশেন্ট কিন্তু বুঝতে পারে যে এরপরেই কিন্তু আমার মাথা ব্যথা শুরু হবে। 5 মিনিট থেকে 60 মিনিট একটা ব্লাইন্ড স্পটের মতো, ওটা আস্তে আস্তে বাড়বে। তারপরে ব্লাইন্ড স্পটের চারিদিকে কিছু জিগজ্যাগ প্যাটার্ন থাকবে, এগুলাই হচ্ছে ওরা। আমরা এই ছবি তোমাদেরকে নেক্সট স্লাইডের ছবিটা দেখাচ্ছি। The most common aura is visual, consisting of a flashing light or an enlarging blind spot rimmed with a shimmering edge or jagged line in the periphery. এই লাইনটা মুখস্থ রাখবা, তোমাদের কিন্তু ডেসক্রাইব করতে বলে পরীক্ষায়। আমি ভাই দেখছি, আমরা তো কম থাকি, মেডিসিনের স্যাররা বলে একটা অরা ডেসক্রাইব করো, তখন তুমি এই কথাটা বলবা, the most common aura is visual, sir, consisting of flashing light, মানে হচ্ছে আলোর ঝলকানি, অথবা একটা এনলার্জিং ব্লাইন্ড স্পট, রিমড মানে চারিদিকে জড়ানো থাকে, উইথ এ শিমারিং এজ, চকচকে একটা এজ থাকবে, অথবা জিগজ্যাগ লাইন ইন দ্য পেরিফেরাল ভিশন। কমন, আমরা এটা তোমাদের স্লাইডে দেখাবো, তোমরা এটা এনজয় করবে। Common non-visual aura include spreading unilateral numbness, tingling, affecting the face, arm, and disturbed thinking or speech. It is sensory aura. Our associated headache, the associated headache usually occurs within 1 hour, but some aura do not progress to headache. এই দেখো, এই দেখো, এখানে মনে করো বেড়াতে গেছে, ধরে নাও যে এইখানে একটু দেখো, ওই যে দেখো নদী, কি বলবো, লেকের ধারে, পাহাড়ের ধারে বেড়াতে গেছে, এই যে দেখো ওই যে বেগুনি কালার দিয়ে সে একটা ব্লাইন্ড স্পট দেখতে পাচ্ছে, আস্তে আস্তে ব্লাইন্ড স্পটটা বাড়ছে, আর শিমারিং এজ দেখো, জিগজ্যাগ লাইন দিয়ে একটা এজ হচ্ছে, এজটা অনেক বড় হচ্ছে, এটি ওরা। দি মোস্ট কমন ওরা ইজ ভিজুয়াল, দেখো, কনসিস্টিং অফ ফর্টিফিকেশন স্পেকট্রা such as shimmering silvery zigzag line
marching across the visual field for up to 40 minutes, sometimes leaving a trail of temporary visual field loss, scotoma. এই দেখো, খেয়াল করো, আমার কথা শুনতে পারবে? হ্যাঁ, এইবারে দেখো, এই যে দেখো, এই যে একটা জিনিস, এই যে দেখো, হ্যাঁ, এই যে দেখো, এনজয় ইট। এই জিনিসটা না বুঝলে বুঝতে পারে, তাই না? এনজয় করলে একটা সুন্দর জিনিস। দেখতে পাচ্ছ, আস্তে আস্তে ব্লাইন্ড স্পটটা বড় হচ্ছে, কালকাটা বড় হচ্ছে, তার চারিদিকে মার্জিন দেখো, চকচকে মার্জিন দেখো, একদম পুরা ব্লাইন্ড স্পটটা কভার করে দিচ্ছে। এইটাই হচ্ছে অরা, ভিজুয়াল অরা। হ্যাঁ, আনন্দ মাটি হয়ে গেল। দেখো, রিসোর্টে বেড়াতে গেছিল, হ্যাঁ মনে করো তোমরা দূর বেড়াতে যাও, যার মাইগ্রেন আছে তার অবস্থা দেখো কি হয়, সব আনন্দ মাটি দেখো, পুরা ভিজুয়াল ফিল্ডটা কভার করে নিল। ওকে, শেষ। This is visual aura. The 5 criteria for diagnosis of the migraine. এটা আরেকটা ক্রাইটেরিয়া, এটাকে বলে পাউন্ড। হ্যাঁ, পাউন্ড মাইগ্রেন। আচ্ছা, easily remembered by mnemonic-টা দেখো, পাউন্ড, POUND is an pounding headache. আচ্ছা দেখো, পিতে পালসেটাইল কোয়ালিটি, হেডেক ডেসক্রাইব এজ পাউন্ডিং অর থ্রবিং। আমরা বলি যে মাথা ব্যথাটা চাপ দিয়ে ধরলে টেনশন টাইপ, আর এরকম লাফাইলে, আমাকে দেখতে পাচ্ছ না, এই লাফাইলে এটা হচ্ছে থ্রবিং। আচ্ছা, পি এর পালসেটাইল পাইলা, ওতে কি 1 day ডিউরেশন, এপিসোডস অফ হেডেক লাস্ট 4 to 72 hours if untreated। যদি কোনো ওষুধ না খায় তাহলে এটা 1 day, ওতে 1 day শুরু করলাম। তারপরে পাউন্ডের আসো, ইউনিল্যাটারাল লোকেশন, ইউনিল্যাটারাল অর্ধেকটা মাথা তার যে কোনো এক সাইডে ইউনিল্যাটারালি তার ব্যথাটা শুরু হবে। নসিয়া অর ভমিটিং আর ডিসেবলিং ইন্টেন্সিটি এতই, মানে তার ডেইলি অ্যাক্টিভিটি অফ লিভিং এ ডিস্টার্ব হবে। অল্টার্ড ইউজুয়াল ডেইলি অ্যাক্টিভিটিস ডিউরিং হেডেক এপিসোড। প্রেজেন্স অফ 3 of the 5 criteria is predictive of migraine। এই 5টার মধ্যে যদি 3টা থাকে তাহলে প্রেডিক্টিভ অফ মাইগ্রেন ধরে নিতে হবে। প্রেজেন্স অফ 4 of the 5 criteria is highly predictive। এটা হচ্ছে পাউন্ড, যেটা বলা হচ্ছে 5 criteria for diagnosis of migraine। এটা আরেকটা সিস্টেম। রোল অফ ডায়াগনস্টিক টেস্টিং ইনক্লুডিং ইমেজিং স্টাডিজ এন্ড ইলেকট্রোএনকেফালোগ্রাফি ইন পেশেন্ট উইথ সাসপেক্টেড মাইগ্রেন। আসলে দেখো, diagnosis of the migraine is clinical. Actually, neuroimaging is not usually warranted for the migraine. It is unlikely to reveal an abnormality in patient with normal neurological activity. আচ্ছা, আসলে মাইগ্রেনের ডায়াগনোসিসটা মেইনলি ক্লিনিক্যাল, আনলেস আমরা যদি কোনো সেকেন্ডারি কজ না করি, গেস করি। ইফ উই গেস এনি সেকেন্ডারি কজ, একটা মাইগ্রেনের পেশেন্ট বলছে মাইগ্রেন সিমটম, তোমার কাছে মনে হচ্ছে মাইগ্রেন, কিন্তু তুমি যদি খেয়াল করো তার ফোকাল নিউরোলজিক্যাল সিমটম আছে, তার কোনো রেজ আইস কোনো ফিচার আছে, তুমি তখন মনে করবে তার স্ট্রাকচারাল লিশন অফ দি ব্রেন আছে, তখন ইমেজ। আচ্ছা, মাইগ্রেনের ডিডি কিন্তু এপিলেপসি, মনে রাখবো। একটা পেশেন্ট মাইগ্রেনের ট্রিটমেন্ট নেওয়ার জন্য তোমার কাছে গেছে, সেই পেশেন্টের বলছে মনে রাখতে হবে কতগুলো ডিডি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। মাইগ্রেনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? এপিলেপসি হতে পারে, পার্শিয়াল এপিলেপসি। তারপরে কি হতে পারে? ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এগুলো তোমাকে বলে, সেক্ষেত্রে আমরা ইজি করে দেখতে পারি। Easy is not useful for routine evaluation of patient with headache and should be considered only if symptoms suggest a seizure disorder such as atypical migrainous aura or episodic loss of consciousness। তাহলে এইগুলো ক্ষেত্রে আমরা ইমেজিং এ যাব। ট্রিটমেন্ট অফ দি মাইগ্রেন, এটাতে আসে। এখন ট্রিটমেন্ট অফ দি মাইগ্রেন, এটা আমি তোমাদেরকে ইলাবোরেট করব না। রোল অফ ডায়েট এন্ড এগুলো তোমার বিহেভিয়ারাল থেরাপি, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অফ মাইগ্রেন এগুলো তোমাদের পড়ে নিতে হবে। কিন্তু বেসিক যে জিনিসটা আছে এটা, হ্যাঁ, when should, আচ্ছা কিটা লিখছে, when should, এটা কি when should clinician consider preventive therapy, এটা আমরা বলবো, এগুলো আমরা বলবো, এগুলো সবই বলবো। তার আগে আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমে চলে আসি, হ্যাঁ এটা না,
হ্যাঁ, ট্রিটমেন্ট শুধু মাইগ্রেনের ট্রিটমেন্ট না, অ্যাজ এ হোল আমি তোমাদের বলবো যে হেডেকের পেশেন্ট যখন তোমাদের কাছে আসবে, তোমরা যখন ডাক্তার হবে, তখন কিন্তু অনেক আশা নিয়ে রোগী আসবে। তোমাকে কিন্তু দেখো এখানে এই লাইনগুলো পড়ো, কি লিখছি, কাউন্সেলিং করতে হবে। এখানে যদিও বলা আছে রোল অফ ডায়েট ইন ম্যানেজিং পেশেন্ট মাইগ্রেন, কিন্তু অ্যাকচুয়ালি 1 নম্বর কথাটা কি লিখতে হবে, কাউন্সেলিং। হোয়াট ইজ কাউন্সেলিং? পেশেন্টকে বুঝাতে হবে রিগার্ডিং এক্সপ্লানেশন অফ দি prognosis and natural history of the disease to the patient and patient party guardian. তাহলে এই যে ডিজিজটা, এই যে মাথা ব্যথা ডিজিজটার প্রগনোসিসটা কি, এটা কতটুকু ভালো হয়, কতটুকু ভালো হয় না, তারপরে এটা আসলে কি, এটার ফেটটা কি, ন্যাচারাল হিস্ট্রি অফ দি ডিজিজ পেশেন্টকে এবং পেশেন্টের পার্টিকে বলতে হবে। হ্যাঁ, যেমন ধরো আমরা বলি যে মাথা ব্যথা মাইগ্রেন কিন্তু 100 জনের মধ্যে 70 জন ভালো হয়, 70-80 জন ভালো হয়, তার 20 থেকে 30 জন ভালো হয় না। তা কি করতে হবে? ও তো মন খারাপ করবে, কেন ভালো হয় না? এই কেনর কোনো উত্তর নাই। উত্তরটা হলো এরকম যে 70 to 80% ভালো হবে, 20 to 30% ভালো হবে না। যেমন কতগুলো ক্রনিক কন্ডিশন, মেডিকেল কন্ডিশন আমরা ট্রিটমেন্ট করি, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা, এগুলো ভালো হয়, এগুলো ভালো হয় না, কিন্তু এগুলোর ওষুধ সারা জীবন খেতে হয়। তেমনি ভাবে এদেরকে এই 20 to 30% যারা ভালো হবে না, তাদেরকে ওষুধ খেতে হবে এইভাবে। আচ্ছা, তারপরে এখানে বলছে যে কতগুলো ট্রিগার্স, মাইগ্রেন ট্রিগার্স আছে, কতগুলো ডায়েট আছে যেগুলো খেলে মাইগ্রেন বেড়ে যায়। হ্যাঁ, the most important dietary trigger for migraine are delayed meal, missed meal, so regular meal times are important. The most commonly reported dietary triggers are caffeine, artificial sweeteners, additives, monosodium glutamate। এই যে যারা চাইনিজ খায়, যারা বেশি চাইনিজ ফুড খায়, ওখানে দেখো রাইসের মধ্যে আছে বা সুপের মনোসোডিয়াম গ্লুটামেট, এটা একটা মাইগ্রেন ট্রিগার। তারপরে চকোলেট খায় অনেকে, চকোলেটও এটা মাইগ্রেন ট্রিগার। আরো কিছু ট্রিগার্স আছে, যেমন স্লিপ ডিপ্রাইভেশন, অ্যাংজাইটি, টেনশন, ইমোশন, এগুলো সব মাইগ্রেন ট্রিগার, এগুলো অ্যাভয়েড করতে হবে। সাসপেক্ট ফুডস should be avoided for at least 4 weeks. Improvement is noted. Each food can be slowly reintroduced to determine the relevant trigger behind it. এটা হলো যে অ্যাকচুয়ালি তার ফুডটা ট্রিগারিং ফ্যাক্টর কিনা, এইটা দিয়েও আমরা দেখতে পারি তার মাইগ্রেন শুরু হচ্ছে কিনা। তারপরে বিহেভিয়ারাল থেরাপি আছে, রিল্যাক্সেশন ট্রেনিং থেরাপি, থার্মাল বায়োফিডব্যাক, এগুলো পড়ে নিবা, এগুলো থেরাপি কিছু আছে। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অফ দি অ্যাকিউট মাইগ্রেন, এটাই হলো ইম্পর্টেন্ট। দেখো এখানে আমরা কি করি, আসলে এখানে অনেক কথা বলা আছে। অ্যাকচুয়ালি কি হয় বলো, আমাদের কাছে যে মাইগ্রেনের পেশেন্ট আসে, আমরা কনসিডার অ্যাকিউট ট্রিটমেন্ট কি দেই, বলি যে সিম্পলি অ্যানালজেসিক দেই। হ্যাঁ, যেমন আমি কি করি তাদেরকে নাপা, কি বলো তোমরা তো যেগুলা ওষুধের নাম জানো, নাপা এক্সটেন্ডেড রিলিজ প্যারাসিটামল দেই, তাই না? এখানে তোমরা অনেক ওষুধের নাম পাবা, এগুলো সবই দেওয়া যেতে পারে। These are theoretical, but what I do practically in my practice, আমার চেম্বারে কি করি, তাদেরকে একটা জাস্ট প্যারাসিটামল দেই। হ্যাঁ, কাউকে বাচ্চাদেরকে তো এক্সটেন্ডেড রিলিজ আমরা অতটা দেই, প্যারাসিটামল দেই, অথবা এক্সটেন্ডেড রিলিজ প্রিপারেশন অফ প্যারাসিটামল দেই, খেতে বলি 1 বার 2 বার 3 বার। তারপর বলি যদি প্যারাসিটামল খেয়ে না ব্যথা কমে, তখন আমরা কি করি, NSAID আরো আছে, যেমন ডাইক্লোফেনাক, হ্যাঁ আমি দেই, ভলটালিন সাপোজিটরি, নাম শুনছো? ক্লোফেনা সাপোজিটরি দেওয়া হয়। তোমরা রেসপন্ড করো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ তো না? হ্যাঁ, আমরা শেষের দিকে, আমি জন্য তাড়াতাড়ি করছি। তোমরা স্যার আসলে বা তাহলে আমাকে সিগন্যাল দিও, কেমন? জি স্যার। সিগন্যাল না দিলে আমি শেষ করে দেবো। আমরা শেষের দিকে আমি তোমাদের প্র্যাকটিক্যালটা বলতেছি যে ভবিষ্যতে ডাক্তার হলে তুমি এতগুলো ওষুধ তো মনে রাখতে পারবে, আর এতগুলো ওষুধ তাহলে অ্যাপ্লাই করলে রোগী তো বলবে যে আমাকে গিনিপিগ পাইছেন স্যার। প্র্যাকটিক্যালি আমরা সিম্পলি প্যারাসিটামল, এক্সটেন্ডেড রিলিজ প্যারাসিটামল দিব। যদি এটা খেয়ে না হয়, বলতে হবে এটা খেতে থাকবেন, না কমলে
ভল্টালিন সাপোজিটরি, মানে ডাইক্লোফেনাক সোডিয়াম, তোমাদের বইতে ডাইক্লোফেনাক পটাশিয়াম আছে, ডাইক্লোফেনাক সোডিয়ামের থেকে পটাশিয়ামটা ভালো যদি পাওয়া যায়। ডাইক্লোফেনাক পটাশিয়াম কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না। আমরা ভল্টালিন সাপোজিটরি দেই, সাথে পিপি দেই, ইসোমেপ্রাজল দেওয়া হয়। তারপর এটা হলো অ্যাকিউট ট্রিটমেন্টের ক্ষেত্রে। তারপরে এই যে দেখো ট্রিটমেন্ট অফ অ্যাকিউট মাইগ্রেন আরো দেওয়া হয়, যেমন ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, টলফেনামিক অ্যাসিড একটা ওষুধ আছে, এটা আমি দেই না। এই দেখো এটা কিন্তু খুব খারাপ, এটা ভ্যাসো কনস্ট্রিকশন করে। যারা এই যে কি বলে নমি বা কি বলে এটাকে টাফনিল জাতীয় একটা ওষুধ খাও, তারা এটা খেও না আমি মনে করি। এটা খেলে স্ট্রোক হয়ে যেতে পারে, এমআই হইতে পারে, এবং এটা খেলে একরকম হয়ে যায়, অ্যাবিউজার্স এর মতো হয়ে যায়, এটা ছাড়া ব্যথাই কমে না। সুতরাং টলফেনামিক অ্যাসিডটা যদিও এখানে আছে, আমি মনে করি ডাইক্লোফেনাক দেখো, তার নিচে ডাইক্লোফেনাক পটাশিয়াম দেওয়া আছে, পটাশিয়াম না পেলে ডাইক্লোফেনাক সোডিয়াম দিবা এগুলো। তারপরে 5-HT1 রিসেপ্টর অ্যাগনিস্ট গুলো আছে, এই যে এগুলো দেওয়া হয়, এই যে জলমি ট্রিপটান গ্রুপ আর কি, এই ট্রিপটান দেওয়া হয়। তারপরে দেখো এই যে সুমাট্রিপটান, জলমি ট্রিপটান, এরপরে প্যারেন্টারালও দেওয়া হয়। দিস আর নট প্র্যাকটিসিং ইন আওয়ার কান্ট্রি। এগুলো বিভিন্ন মানে কি বলবো সুপার সেন্টারে, বড় বড় সেন্টারে যেখানে এইগুলো সিস্টেম আছে, প্যারেন্টারাল, এই যে ডাইহাইড্রো আর্গোটামিন, সুমাট্রিপটান দেওয়া হয়, বিদেশে দেয়। আমাদের দেশে হেডেক ক্লিনিক গুলোতে দেয় কিনা আমরা যাই না, আমরা তো পেরিফেরিতে আছি, ঢাকায় যদি দেয় ওরা দিতে পারে, কিন্তু আমরা দেইনি, প্র্যাকটিক্যালি এগুলো দেইনি। তারপরে দেখো আরো কিছু আছে, ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আছে, এই যে বমি হয়, অ্যাসোসিয়েটেড বমি, মেটোক্লোপ্রোমাইড দেয়, প্যারেন্টারালি এগুলো দেওয়া হয়। আচ্ছা, ওরালের মধ্যে এই যে এগুলো দেওয়া হয়, নেজাল আছে, প্যারেন্টারাল কিছু আছে। এই তাহলে এখন এখানে বলা হচ্ছে যে এইটা ডিসিশন তোমাকে নিতে হবে, কাদেরকে তুমি প্রোফাইলেক্টিক ট্রিটমেন্ট দিবা। ফার্মাকোলজিক্যাল প্রোফাইলেক্স অফ দি মাইগ্রেন ইজ ইন্ডিকেটেড ইন দ্য ফলোইং সিচুয়েশন: রিকারেন্ট হেডেক that interferes with daily routine, দেখা বারবার হচ্ছে, contraindication to failure of or overuse of short term therapy, তখন দেব required more than 2 days per week, সপ্তাহে 2 দিন ব্যথা হচ্ছে, adverse effect from short term therapy, patient preference, uncommon type of migraine, এগুলোতে আনকমন টাইপে দেওয়া হবে। অর্থাৎ যাদের বারবার হচ্ছে অ্যাকিউট অ্যাটাক, সেক্ষেত্রে আমরা প্রোফাইলেক্টিক ট্রিটমেন্ট দেওয়া হবে। ঠিক আছে, এগুলা হচ্ছে প্রিভেন্টিভ থেরাপির কিছু স্ট্যাটিস্টিক্স, এগুলো দরকার নেই। গোলস ইন প্রিভেন্টিভ থেরাপি, গোলটা কি? গোলটা হচ্ছে যে রিডিউসিং দ্য ফ্রিকোয়েন্সি, যেন বারবার না হয়, সিভিয়ারিটি তীব্র না হয়, অ্যান্ড ডিউরেশন অফ অ্যাটাক, মানে ডিউরেশনটা মানে অনেকক্ষণ ধরে যেন না থাকে, improving the response to treatment of acute attack and improving function and reducing disability. এখন প্রিভেন্টিভ ট্রিটমেন্ট অফ দি মাইগ্রেন, দেখো এখানে আমি থেমে যাব। বিটা ব্লকার দেখো তোমরা, প্রোপ্রানোলল, আর এই যে অ্যান্টি ডিপ্রেসেন এমিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন, এই তিনটা ওষুধের কথা মনে রাখবা। স্টিল দ্য গোল্ড স্ট্যান্ডার্ড in case of preventive therapies. আমি বলি both preventive and therapeutic purpose, both preventive and therapeutic purpose এর ক্ষেত্রে still gold standard beta blocker propranolol and antidepressant হচ্ছে amitriptyline or nortriptyline। মনে আছে? এটা দেখবা, এই যে আমার ট্রিটমেন্ট দেখবা, আমার কাছে রোগী আসলে আমি অ্যামিট্রিপটাইলিন দেই, প্রোপ্রানোল দেই। যাদের অ্যামিট্রিপটাইলিনে কিন্তু ঘুম হয়, যাদের ঘুম কম, দেখবা মাইগ্রেন রোগীর ম্যাক্সিমামে ঘুম কম হয়, তাদেরকে অ্যামিট্রিপটাইলিন দেওয়া হয়। যাদের ঘুম বেশি, তাদেরকে অ্যামিট্রিপটাইলিন দেই না, তাদেরকে নরট্রিপটাইলিন দেই, সাথে প্রোপ্রানোল দেওয়া হয়। এখন বলা হচ্ছে ডিউরেশন কতদিন দিবা। তুমি যদি এটা 1 মাস 2 মাস তাহলে হবে না, ডিউরেশনটা বলা হচ্ছে 6 মাস থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর তোমাকে কন্টিনিউ করতে হবে। আস্তে আস্তে এটা আমরা ই করব। আরো কিছু ওষুধ আছে, যেমন টোপাইরামেট, ভ্যালপ্রয়েড অ্যাসিড, এগুলো প্রোফাইলেটিক দেওয়া হয়, কিন্তু
আমরা দেখেছি প্র্যাকটিক্যালি কিন্তু এগুলা রোগীরা ঠিক মতো খায় না, হয়তো বা সে কারণে ভালো রেজাল্ট পায় না। কিন্তু তুমি যদি অ্যামিট্রিপ্টাইলিন, নরট্রিপ্টাইলিন আর প্রোপ্রানলে থাকো, আর এক্সটেন্ডেড রিলিজ প্যারাসিটামল, আর সাথে ভলটাইন সাপোজিটরি দাও, ভালো রেজাল্ট পাবা। তারপরে দেখো আরো কিছু আছে, এই যে ক্রনিক মাইগ্রেনের ক্ষেত্রে কি কি দেওয়া হয়, এগুলো থিওরিটিক্যালি দেখে নিও। আর এই যে এগুলো ক্ষেত্রে দেখো যে কখন তুমি হসপিটালাইজেশন করবা। দেখো এই যে স্ট্যাটাস মাইগ্রেনেসাস যদি হয়, সিভিয়ার ইন্ট্রাক্টেবল মাইগ্রেন অ্যাটাক লাস্টিং লঙ্গার দেন 72 আওয়ার্স, সেক্ষেত্রে স্ট্যাটাস মাইগ্রেনোসাস। আর এগুলো টাইম শেষ। জি স্যার। স্যার 1টা বেজে গেছে স্যার। দাঁড়াও, তোমরা আসছো 1:10-এ, 10 মিনিট পরে আসছো না, আমি শেষ করে দিচ্ছি। বুঝতে পারছি রেকর্ড নিবা তো। তো এই যে দেখো এগুলা কোশ্চেন তোমরা দেখে নিবা। এগুলো কি রেকর্ড হয়ে গেল একদম? আচ্ছা, এগুলো পড়ে নিবা। এরপরে আসতেছে বিভিন্ন টাইপের, আমি তোমাদের রেকর্ডটা করে দিচ্ছি। হ্যাঁ, রেকর্ডটা করে দাও। আমি এটা রেকর্ডটা করে নাও। স্যার স্লাইডগুলোর পিডিএফ দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, কি বললো? স্লাইডগুলোর পিডিএফ আকারে দিলে ভালো হয় স্যার। তাই না? আচ্ছা, এটা ক্রস করে দাও। আচ্ছা, এটা পরে দিব, তোমরা আগে ক্লাসটা রেকর্ড করে নাও, আমি ছেড়ে দিচ্ছি। এই যে দেখো টেনশন টাইপ হেডেক, এটা আরো সহজ করে দেওয়া আছে তোমাদের। এটা ক্লাসটা আমি যদি বলতেও না পারি, তোমরা পড়লেই হয়ে যাবে। এই যে ডিফারেন্স দেওয়া আছে, রেকর্ড হচ্ছে তো না? দেখো ক্লাস্টার হেডেক, ট্রিটমেন্ট অফ ক্লাস্টার হেডেক, তারপরে দেখো যে এগুলা এই যে সেক্স হেডেক, তারপর হিপনিক হেডেক, এই যে লাম্বার পাংচার হেডেক, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। প্যাথোফিজিওলজি অফ দি পোস্ট লাম্বার পাংচার হেডেক, এটা কিন্তু তোমাদের রিটেনে আসে, ভাইভাও ধরো। হ্যাঁ, ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং পিটিএফ করবি না, ম্যানেজমেন্ট নিতে পারতেছে না ওদের পেন ড্রাইভে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, হয়েছে তো? আচ্ছা, ঠিক আছে, নেক্সট ক্লাসের জন্য যোগাযোগ করো। আর এই যে ও কি জন্য বললো পিডিএফ আকারে দেওয়ার জন্য, এটা স্লাইড শেয়ার করলে হবে, ফোর্সকে দিয়ে দিবেন স্যার, ও আমাদের পিডিএফ আকার করে দিবেন। আচ্ছা, ঠিক আছে, যেটা আমি নিলাম আমলে। তাহলে ঠিক আছে না, আমি বিদায় নিই। হ্যাঁ, ঠিক আছে স্যার। সরি, ঘুমাইছো নাকি? Recording stopped. হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।